পাইথনের জগতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো কোডিংয়ের একদম কোর একটা জিনিস নিয়ে, আর সেটা হলো ফাংশন। বলতে পারেন এগুলোই হলো সেই লেগো ব্লকের মতো, যা দিয়ে প্রোগ্রামাররা বড় বড় দারুণ সব কোড বানিয়ে ফেলেন। তো চলুন আজের গভীরে যাওয়া যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়েই শুরু করি। প্রোগ্রামাররা কিভাবে কম কোড লিখে অনেক বেশি কাজ করে ফেলে বলুন তো? মানে একই জিনিস বারবার না লিখে আরও স্মার্টলি কাজ করার উপায়টা কি? ঠিক এই প্রশ্নটার উত্তরই কিন্তু লুকিয়ে আছে পাইথন ফাংশনের ভেতরে, আর এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তাহলে আজকে আমরা কি দেখব তার একটা ছোট্ট ম্যাপ দেখে নিই। আমরা শুরু করব একদম বেসিক দিয়ে, মানে ফাংশন আসলে কি। তারপর দেখব কিভাবে ফাংশন বানানো যায় আর সেগুলোকে কল করতে হয়। এরপর আমরা একটু গভীরে যাব, মানে ফাংশন আর্গুমেন্টস, স্কোপ, এমনকি রিকার্সিভ ফাংশন নিয়েও কথা বলবো। আর সব শেষে থাকবে ল্যামডার মতো একটা পাওয়ারফুল টুল। আচ্ছা, তাহলে চলুন একদম প্রথম ধাপে যাওয়া যাক। একটা সহজ উদাহরণ দিই। ধরুন আপনার কাছে একটা দারুণ কেক বানানোর রেসিপি আছে। ফাংশনও কিন্তু ঠিক ওই রেসিপির মতোই একটা ব্যাপার। আপনি একবার রেসিপিটা লিখে রাখলেন, তারপর যখনই মন চাইল সেই রেসিপি দেখে একদম পারফেক্ট কেক বানিয়ে ফেললেন। বারবার নতুন করে ভাবতে হলো না যে কি লাগবে বা কিভাবে বানাতে হবে। তো টেকনিক্যালি ফাংশন জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা হলো কোডের একটা গোছানো ব্লক। আমরা এর একটা নাম দিই, আর এর কাজ হলো একটা নির্দিষ্ট টাস্ক পারফর্ম করা। সবচেয়ে বড় সুবিধা হলো এই কোডের ব্লকটা আমরা বারবার ব্যবহার করতে পারি। এতে আমাদের কোডটা অনেক পরিষ্কার থাকে আর ম্যানেজ করাও সহজ হয়ে যায়। অনেকেই ফাংশন আর মেথডের মধ্যে একটু গুলিয়ে ফেলেন। দেখতে একই রকম লাগলেও এদের মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য আছে। দেখুন, ফাংশন হলো একদম স্বাধীন বা স্ট্যান্ডেলোন। ওকে সরাসরি ওর নাম ধরে ডাকা যায়, যেমন মাই ফাংশন ডট। কিন্তু মেথড একা চলতে পারে না, ও সব সময় কোনো না কোনো অবজেক্টের সাথে জুড়ে থাকে। তাই মেথডকে কল করতে হলে আগে অবজেক্টের নাম বলতে হয়, তারপর ডট দিয়ে মেথডের নাম, যেমন মাই অবজেক্ট ডট মাই মেথড। অনেক তো থিওরি হলো, এবার চলুন সরাসরি প্র্যাকটিক্যাল দিকে যাই। মানে একটা ফাংশন কিভাবে বানাতে হয় আর কিভাবে সেটাকে আমাদের প্রোগ্রামে কাজে লাগাতে হয় সেটা দেখে নিই। এটাই হলো ফাংশন ব্যবহারের একদম বেসিক ওয়ার্কফ্লো। একটা ফাংশনের পুরো জীবনচক্রকে আমরা ৩টে সহজ ধাপে ভাগ করতে পারি। প্রথমত, ফাংশনটাকে ডিফাইন করতে হবে, মানে তার রেসিপিটা লিখতে হবে। দ্বিতীয়ত, যখন দরকার তখন ফাংশনটাকে তার নাম ধরে কল করতে হবে বা ডাকতে হবে। আর সবশেষে, কাজ শেষ হলে ফাংশনটা আমাদের একটা রেজাল্ট বা রিটার্ন ভ্যালু দিতে পারে, অনেকটা তৈরি হয়ে যাওয়া ডিশের মতো। স্ক্রিনে একটা খুবই সহজ উদাহরণ দেখা যাচ্ছে, তাই না? দেখুন, ডেফ গ্রিট লিখে আমরা গ্রিট নামে একটা ফাংশন ডিফাইন করেছি। এর ভেতরে একটাই কাজ দিয়েছি, আর সেটা হলো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। ব্যাস, আমাদের রেসিপি তৈরি। এরপর যখনই আমরা গ্রিট লিখেছি, মানে ফাংশনটাকে কল করেছি, ও সাথে সাথে ওর ভেতরের কোডটা চালিয়ে দিয়েছে। ফাংশন কিন্তু শুধু কাজ করেই চুপ করে বসে থাকে না, ও চাইলে আমাদের একটা আউটপুট বা রেজাল্টও ফেরত দিতে পারে। আর এই কাজটা করার জন্য আমরা রিটার্ন কিওয়ার্ডটা ব্যবহার করি। মজার ব্যাপার হলো, ফাংশন শুধু একটা ভ্যালু না, চাইলে একসাথে অনেকগুলো ভ্যালুও রিটার্ন করতে পারে। তখন ওগুলোকে একটা টাপল হিসেবে প্যাক করে পাঠিয়ে দেয়। আচ্ছা, আমাদের কেকের রেসিপিতে ফিরে যাই। শুধু রেসিপি থাকলেই তো হবে না। কেক বানাতে হলে ময়দা, চিনি, ডিম, এই জিনিসগুলো তো দিতে হবে, তাই না? ফাংশনের ক্ষেত্রেও ঠিক তাই। ফাংশনকে কাজ করার জন্য আমরা বাইরে থেকে যে ডেটা বা ইনপুট দিই সেগুলোকে বলে আর্গুমেন্ট। চলুন এই আর্গুমেন্টের ব্যাপারটা একটু ভালো করে বুঝি। এখানে দুটো টার্ম আছে, ফর্মাল আর অ্যাকচুয়াল আর্গুমেন্ট। শুনতে একটু খটমট লাগলেও ব্যাপারটা খুব সোজা। যখন আমরা ফাংশনটা ডিফাইন করি, মানে রেসিপিটা লিখি, তখন যে ভেরিয়েবলের নামগুলো ব্যবহার করি সেগুলো হলো ফর্মাল আর্গুমেন্ট। আর যখন ফাংশনটাকে কল করি আর ওই ভেরিয়েবলের জায়গায় আসল ভ্যালুগুলো বসিয়ে দিই, সেগুলোই হলো অ্যাকচুয়াল আর্গুমেন্ট। তো এই আর্গুমেন্ট পাস করার দুটো মেইন স্টাইল আছে। একটা হলো পজিশনাল। এখানে আপনি কোন অর্ডারে ভ্যালুগুলো দিচ্ছেন সেটা খুব ম্যাটার করে। প্রথম ভ্যালুটা প্রথম আর্গুমেন্টের জন্য, দ্বিতীয়টা দ্বিতীয়টার জন্য, এরকম। আরেকটা হলো কিওয়ার্ড আর্গুমেন্ট। এখানে আপনি সরাসরি নাম বলে দেন যে কোন ভ্যালুটা কোন আর্গুমেন্টের জন্য। তাই এখানে অর্ডার নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ডিফল্ট আর্গুমেন্ট জিনিসটা ফাংশনকে কিন্তু দারুণ ফ্লেক্সিবল করে তোলে। এর মানে হলো, আমরা ফাংশন ডিফাইন করার সময়ই কিছু আর্গুমেন্টের জন্য একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারি। এতে কি হয়, যখন ফাংশনটা কল করা হবে তখন যদি ওই আর্গুমেন্টের জন্য কোনো ভ্যালু না দেওয়া হয়, কোনো সমস্যা নেই। ফাংশনটা তখন অটোমেটিক্যালি ওই ডিফল্ট ভ্যালুটা ব্যবহার করে নেবে। এই কোডটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। পাওয়ার নামে একটা ফাংশন আছে,
যেখানে এক্সপোনেন্ট আর্গুমেন্টের ডিফল্ট ভ্যালু হলো 2। এখন যদি আমরা শুধু পাওয়ার অফ 3 কল করি, ও এক্সপোনেন্টের ভ্যালু 2 ধরে নিয়ে 3 এর স্কোয়ার মানে 9 রিটার্ন করবে। কিন্তু যদি আমরা পাওয়ার অফ 3,3 কল করি, তখন ও আর ডিফল্ট ভ্যালু নেবে না, বরং আমাদের দেওয়া 3কেই এক্সপোনেন্ট হিসেবে ধরে 3 এর কিউব মানে 27 রিটার্ন করবে। মাঝে মাঝে এমন সিচুয়েশন আসে যখন আমরা আগে থেকে বলতে পারি না যে একটা ফাংশনে কয়টা আর্গুমেন্ট আসবে, 2টোও আসতে পারে, 10টাও আসতে পারে। তো এইরকম আনপ্রেডিক্টেবল সিচুয়েশনের জন্যই পাইথনে আছে ভেরিয়েবল লেংথ আর্গুমেন্টস। এর সাহায্যে একটা ফাংশন যত খুশি ততগুলো ইনপুট নিতে পারে। এই কাজটা করা হয় আর্গস সিনট্যাক্স দিয়ে। নামটা আর্গস হতেই হবে এমন কোনো কথা নেই, আসল ম্যাজিকটা হলো ওই তারকা চিহ্নটায়। দেখুন, এই অ্যাড অল ফাংশনটা স্টার আর্গস ব্যবহার করে যতগুলো নম্বরই দেওয়া হোক না কেন, সেগুলোকে একটা টাপলের মধ্যে প্যাক করে ফেলে। তারপর সাম ফাংশন দিয়ে সেগুলোর যোগফল বের করে রিটার্ন করে দেয়। কি দারুণ, তাই না? আচ্ছা, বেসিকগুলো তো দেখা হলো, এবার চলুন একটু অ্যাডভান্স টপিকের দিকে যাই। এখন আমরা দুটো মজার জিনিস দেখব। একটা হলো ভেরিয়েবলের স্কোপ, মানে একটা ভেরিয়েবল প্রোগ্রামের কোথা থেকে অ্যাক্সেস করা যায়, আর অন্যটা হলো রিকারশন, মানে যখন একটা ফাংশন নিজেই নিজেকে কল করে। ভ্যারিয়েবলের স্কোপ, এই ব্যাপারটা বোঝা খুব দরকার। এটাকে অনেকটা বাড়ির বিভিন্ন ঘরের মতো ভাবতে পারেন। লোকাল ভেরিয়েবলগুলো হলো একটা নির্দিষ্ট ঘরের জিনিসপত্রের মতো। এগুলো শুধু ওই ঘরের ভেতরেই, মানে ফাংশনের ভেতরেই কাজ করে। ঘরের বাইরে থেকে এদের চেনা যায় না। আর গ্লোবাল ভেরিয়েবলগুলো হলো বাড়ির ড্রয়িং রুমের মতো, যা সবাই, মানে প্রোগ্রামের যে কোনো ফাংশন অ্যাক্সেস করতে পারে। রিকারসিভ ফাংশন বা রিকারশন, এটা প্রোগ্রামিংয়ের একটা খুবই পাওয়ারফুল আবার একটু ট্রিকি কনসেপ্ট। সোজা কথায় এটা এমন একটা ফাংশন যে নিজেই নিজেকে কল করে, অনেকটা আয়নার সামনে আরেকটা আয়না রাখার মতো। এই টেকনিকটা ব্যবহার করে অনেক জটিল সমস্যাকে ভেঙে ছোট ছোট একই রকম সমস্যায় পরিণত করা যায়, আর তারপর সমাধান করা হয়। এখন প্রশ্ন হলো, ফাংশনটা যদি নিজেকে কল করতেই থাকে, তাহলে তো এটা একটা ইনফিনিট লুপে পড়ে যাবে। ঠিক এই কারণেই প্রত্যেকটা রিকারসিভ ফাংশনে একটা বেস কেস বা থামার শর্ত থাকতেই হয়। যেমন ফ্যাক্টোরিয়াল বের করার সময় ফাংশনটা নিজেকে কল করতে থাকে, কিন্তু যখনই ইনপুটটা 1 হয়ে যায় ও থেমে যায়। এটাই ওর বেস কেস। তারপর সব রেজাল্টগুলো একটার পর একটা ফিরে আসতে শুরু করে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর শেষ করার আগে পাইথনের একটা খুবই কুল ফিচার নিয়ে কথা বলবো, আর সেটা হলো ল্যামডা ফাংশন। এগুলো হলো একদম ছোট, নাম পরিচয়হীন এক লাইনের ফাংশন। কিন্তু ছোট হলে কি হবে, এরা কিন্তু দারুণ কাজের। ল্যামডা ফাংশনকে বলতে পারেন ফাংশন লেখার একটা শর্টকাট। ধরুন, আপনার এমন একটা ছোট কাজ করতে হবে যার জন্য একবারই একটা ফাংশন দরকার। তো এর জন্য ডেফ দিয়ে পুরো একটা ফাংশন লেখার কি দরকার? তার চেয়ে এক লাইনে একটা ল্যামডা ফাংশন লিখে ফেলাই তো অনেক সহজ, আর কোডটাও দেখতে সুন্দর থাকে। ল্যামডার আসল মোধাটা বোঝা যায় ফিল্টার বা ম্যাপের মতো বিল্ট ইন ফাংশনের সাথে ব্যবহার করলে। যেমন ধরুন, ফিল্টারের সাথে একটা ল্যামডা ফাংশন ব্যবহার করে আমরা একটা লিস্ট থেকে খুব সহজে শুধু 5-এর চেয়ে বড় সংখ্যাগুলো ছেঁকে বের করে আনতে পারি। আবার ম্যাপের সাথে ল্যামডা ব্যবহার করে একটা লিস্টের প্রত্যেকটা আইটেমকে দ্বিগুণ করে ফেলতে পারি মাত্র এক লাইনের কোডে। তো এই ছিল পাইথন ফাংশন নিয়ে আমাদের আজকের আলোচনা। আমরা একদম বেসিক থেকে শুরু করে কিছু অ্যাডভান্সড কনসেপ্টও ছুঁয়ে গেলাম। ফাংশন হলো প্রোগ্রামিংয়ের আসল ভিত্তি। এই বিল্ডিং ব্লকগুলো নিয়ে যত খেলা করা যাবে, যত ভালোভাবে এগুলোকে আয়ত্ত করা যাবে, তত বড় আর জটিল সব অ্যাপ্লিকেশন বানানোর দরজা খুলে যাবে। তো এখন প্রশ্ন একটাই, এই ব্লকগুলো হাতে পাওয়ার পর এরপর নতুন কি তৈরি হতে চলেছে?